আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের সে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে ভারতেই ধরা পড়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার এসব তথ্য দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বিএনপি আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। অবাক হচ্ছেন? বিএনপি আসলে বিরুদ্ধে। আমি প্রমাণ দেখাচ্ছি। বিএনপি এবার কি চাইছে, কি ধারণা পোষণ করছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। খবর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা তারেক সহ 26 বিএনপি নেতা। কারণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চাইছিলেন অটো উঠাই দিতে, তিনি পারেননি। আমি বলতে চাই, আশা করি যারা বলতেছে অটো রিক্সা উঠে দিবে তারাও পারবে না, কারণ অটো রিক্সা বন্ধ হলে এখানে অনেক অনেক বিশৃঙ্খলা সৃষ্টি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতে কিন্তু গ্রেপ্তার হয়েছে ওবায়দুল কাদের। এই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ভাবে তথ্য ফাঁস করেছে ইলিয়াস হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং। আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিও নিয়ে কথা বলেছে কিন্তু জাহিদ টাকি। গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা করেছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত, প্রথম আলো, আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকীকে রাখা যাবে না। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকীকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে, কেন, কার জন্য? কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন। আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আর অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে। অনেকে ফোন করছেন, এই গত 1 সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না, সেটার জন্য দুঃখিত। তো মূলত ওই কাজটা করছি, ওইটা করতে আমার বোধহয় আরো 2-3 দিন সময় লাগবে। এইটা নিয়ে ব্যস্ত আছে। সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকীরা যেভাবে চালাচ্ছে, এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। যে কারণে যারাই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই। একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে, সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিজয় হবে। যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই, গুলি করছে, বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো। এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ, সবার এখানে অবদান আছে। অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল। অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচাইতে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেওয়া হলো। নাহিদ ইসলাম
তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং, যে কারণে আমি মনে করি আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা যারা এখানে সমন্বয়ক ছিলেন, আন্দোলনে ছিলেন, যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, ওইদিকে আদিলুর রহমান, আসিফ নজরুল, তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই। কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। তো এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম, আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয়, কোথায় কি হচ্ছে, সরকারের এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন? এত রক্ত দিয়েছেন এদের জন্য, অতএব আপনাদেরকে এটা বাধ্য করতে হবে। বাধ্য কিভাবে করবেন? আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না? শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন, আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন, তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, দিয়েছেন। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন। আচ্ছা, নিজের মন্ত্রণালয় ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার ই করছে, ওর নাম কি, চঞ্চল, পলাতক চঞ্চল চৌধুরী, সে অভিনন্দন জানাচ্ছে। মুন্নি শাহ, পলাতক আরেকজন, সে অভিনন্দন জানাচ্ছে। তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে, সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে। অতএব এগুলোকে এখন আপনি করবেন কি? আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ে, ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2 জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে। ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছে, আরে ভাই ওরা থাপড়ায় ওইখান থেকে রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতে হবে, পোলাপান দাঁড়ায় থাকতে হবে, 200-400 রাস্তা দিয়ে আসবে, 2-5 জন দাঁড়ায় থাকলেও চলো, ওরা উঠবে, ওরা থাপড়াইতে হবে ধরে, ও নামবে, ওরা থাপড়াইতে হবে ধরে, ও অফিস করে কেমনে? তো আমরা চাইলে এগুলি কিন্তু করতে পারি, বাট করছি না, সময় দিচ্ছি। কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরীকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি আমি, 15 মিনিটস নিয়ে আমার দেশে কাজ করছিল, সেটা নিয়ে কাজ করার সময় আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনে যায়। পরশুদিন সে করেছে কি, সে তাদের ওই অফিসের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে সে আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে কাউকে না জানিয়ে সে চলে যাচ্ছে, এই জন্য দুঃখিত, কেউ যেন কিছু মনে না করে, সবার কাছে দোয়া চেয়েছেন। তারপর থেকে সে পলাতক। এর কারণ কি? কারণ এই যে মেয়েরা যে আমার কাছে বক্তব্য দিচ্ছিল যে তার কাছে কিভাবে যৌন হয়রানির শিকার হয়েছে, সেটা মানুষ জেনে যাবে এবং তার বিরুদ্ধে মামলা হবে, পুলিশ খুঁজবে, তার আগে থেকেই তিনি চলে গিয়েছেন। এইরকম এই সাংবাদিকতা, এই যে বাংলাদেশের টেলিভিশন, পত্রিকা, বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না। আমাদের দাবি একটা ছিল, সেটা হচ্ছে যারা এই কয় বছর দালালি করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না। আমাদের সেই দাবি মানা হয় নাই। একজন আছে, সে নিজেকে বলে যে তাকে নাকি তারেক রহমান নাকি তাকে পাঠিয়েছে। তো আমি কথাটা সরাসরি বলছি যাতে তারেক রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। ওয়াহিদুজ্জামান RTV-তে সে বসেছে, দখল নিয়ে 5 লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে। আবার দেশে কয়েকজন, আমার সাথে 2-3 জন টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে, তাদেরকে সে থ্রেট করছে। তাদেরকে নাকি তারেক রহমান নাকি তাকে বলেছে যে ওইগুলো দখল করতে। এখন দখল করবে না যদি নাকি ওরা কিছু টাকা পয়সা দেয়। কারো কাছে 2 কোটি, 3 কোটি, 5 কোটি করে টাকা যাচ্ছে। এই ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, সে RTV দখল নিয়েছে, কোনো সমস্যা নাই, তারেক রহমানের নাম ভাঙায় নিলেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি তো আওয়ামী লীগের দালালি করেন এতদিন, কিন্তু যাওয়ার পরে সে আওয়ামী লীগের পোলাপানকে ওইখানে বসায়, তারপরে বিএনপির পোলাপানকে ওইখান থেকে বার করে দিচ্ছে, আওয়ামী বিরোধী লোকজন ওইখান থেকে বের করে দিচ্ছে। এই হচ্ছে এই অ্যাপোলোদের চরিত্র। মুসাদ্দেক হোসেন ফালু, তাকে RTV-তে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এগুলো নিজেদের লোকজনকে নিজেরা, আপনি ওই যে ওইদিকে আরেকজন আছে, সে কিনা আপনার হায়দার টায়দার, তাদেরকে বসায় রেখেছে। ডিবিসিতে এখনো পর্যন্ত 1 পাল রয়েছে। তো এই যে সরানো হচ্ছে না, আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো। তখন হাত পা ধরে চাপাচাপি করলে লাভ হবে না। একজনের কোনো রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট করে, সেটা খালেদা জিয়া করুক, তারেক রহমান করুক, যে মনে চায় করুক, কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না। ভালোই এখনো সময় দিচ্ছি। অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান। আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই। আপনি বিএনপি করেন, জামাত করেন, আমি 2 দলই করি, আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের যে দালালরা এতদিন ছিল, যারা শেখ হাসিনার সব লুটপাট, খুন, গুম এগুলোর বৈধতা দিয়েছে, সেটার বিচার করতে হবে এবং তাদেরকে ওইখান থেকে সরাইতে তো হবেই। এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে। সো এই জায়গাগুলো আপনার হচ্ছে।
এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই সন্তোষ শর্মা, প্রথম আলো, ডেইলি স্টার, এদেরকে জোর করে ওইখান থেকে সরাইতে হবে। একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুপিওয়ালারা, এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেলবে, ওই করে ফেলবে। আমি চাইও না সেরকম পরিস্থিতি তৈরি হোক, কিন্তু এই বাংলাদেশের মানুষ শাসন করবে। আপনি যা মনে চায় তাই করছেন, হিন্দুরা, তারপরে ওইদিকে ইস্কন টিস্কন যা মনে চায় তা করবে, তাদের কিছু বলা যাবে না। আর আলেমরা মাঠে নামলে পশ্চিমারা এই করে ফেলবে, ওই করে ফেলবে। কি করে ফেলবে? পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে, তাদের এই স্বাধীনতা নাই, তারা এটা চাইতে পারে না। এখনো পর্যন্ত ভারতের দালাল প্রথম আলো, ডেইলি স্টার, তারা এইভাবে প্রকাশ্যে চলবে। তাদের এখানে এই আন্দালিত রহমান, পার্থ, রুমিন ফারানা, মঈন খান, নুরুল হক, রাশেদ খান, এরা গিয়েছে। সব কয়টাকে মনে রাখা হবে, বলে রাখলাম। ভালো, আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সব কাটাও, একটাকেও ছাড়া হবে না। যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে, এটা বলে রাখলাম, একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম। শেখ হাসিনা আবারও তার একটা অডিও কল প্রকাশ করেছেন। উনি কখনোই ফাঁস করেননি, আর এটা যে প্রকাশ করা হয় এটার একটা ডকুমেন্ট এই কলের মধ্যে আছে। এটা ঠিক কারোর সাথে ব্যক্তিগত ফোন কলও না। আমরা যদি অডিওটা শুনি তাহলে আমরা দেখব এটা আসলে একটা জমায়েত, ছোট সভার মধ্যে উনি কথা বলছেন, ওনার বক্তব্য শোনানো হচ্ছে। এবং আমরা শুনতে থাকলে দেখবো এটা সম্ভবত ডেনমার্ক আওয়ামী লীগের একটা ছোট সভা, সেখানে তিনি বক্তৃতা করছেন, রীতিমতো অন্যরাও ইন্টারাক্ট করছেন, অনেকে তাদের বক্তব্য দিচ্ছেন। এবং তার বক্তব্যের শুরুতে তিনি বলছেন, আমার বক্তব্য তোমরা রেকর্ড করতে পারো এবং প্রকাশ করতে পারো। আমরা এর আগে তার যখন ফোন কলগুলো আমাদের সামনে আসছিল, আমরা অনেকে এগুলোকে এআইটিআই বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, অনেকে হাসাহাসি করেছেন যারা এটা নিয়ে কথা বলতে চেয়েছেন। তো এখন কেউ বলতে পারেন তার শুরুতে যে নিয়ে এই কথাটা বলছেন এটাও পুরোটা এআই দিয়ে হতে পারে। না, ব্যাপারগুলো এরকম না। ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগে ট্রাম্প নিয়ে তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের রিয়াকশনে ট্রাম্পের ছবি নিয়ে বের হওয়া, গ্রেফতার হওয়া, আবার মুহূর্তেই ভারতের মিডিয়াতে সেটা প্রকাশ করা, সব কিছুতে আমরা বুঝতে পারি এগুলো শেখ হাসিনার বক্তব্য। নট অনলি দ্যাট, বিবিসি বাংলা কয়েকদিন আগে একটা রিপোর্টে খুব স্পষ্টভাবে বলেছে যে ভারতের পদস্থ কর্মকর্তারা সরাসরি না বললেও, প্রকাশ্যে স্বীকার না করলেও, তারা নিশ্চিত করেছেন এগুলো শেখ হাসিনারই কণ্ঠস্বর। তাহলে আসলে আর কিছু বলার থাকে না। এবং তারা এটা বলছেন যে শেখ হাসিনার একটা স্পেসে একরকম কনফাইন্ড আছেন তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু তার যোগাযোগের সব রকম টুলস তার কাছে আছে, তার কথা বলা, তার ইন্টারনেটে কানেক্টেড হওয়া, সব কিছুই আছে। সুতরাং এটা একটা নতুন ডাইমেনশন। এবার তিনি নিজের মুখে বলতে আমরা শুনছি, ভেতরে যা যা আছে এগুলো এক ধরনের গতানুগতিক কথা, তার ডিনায়াল প্রথম থেকেই আছে। উনি কাউকে হত্যা করেননি, গণহত্যা করেননি, সব গণহত্যা ডক্টর ইউনূস করেছে। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট তার সব ভাষ্য মতে নাকি ছিল না, ফলে সবাই যা ইচ্ছা তা করতে পেরেছে, কোটাই মেনে নিয়েছেন। তারপরও কেন এগুলো হলো, উদ্দেশ্য ছিল নাকি তাকে হত্যা করা, এবং সেটা করার জন্য সবাই চেষ্টা করেছে। তখন আশপাশের লোকজন তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, তিনি না থাকা মানে বাংলাদেশ শেষ হয়ে যাওয়া। বাংলাদেশ এখন ভালো হতে শুরু করবে, কারণ তিনি ছিলেন না, তিনি নেই। তিনি থাকা মানে এই দেশ শেষ হয়ে যাওয়া। তিলে তিলে এই দেশটাকে উনি শেষ করেছেন, এবং এই শেষ হওয়ার মাসুল আমরা কত রকমভাবে দিব আমরা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যাই হোক, দীর্ঘ কথাবার্তা, অনেক লম্বা কথাবার্তা বলছেন তারা, নানান রকম বক্তব্য দিচ্ছেন, তার পাশে পাল্টাপাল্টি ইন্টারাকশনগুলো আমরা শুনতে পাচ্ছি, অসংখ্যবার আপা শুনতে পেয়েছি। নট অনলি দ্যাট, লুটপাট, এই সরকার নাকি সব কিছু লুটপাট করার জন্য, এই অভ্যুত্থান হয়েছে লুটপাট করার জন্য। মানে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এত বড় লুটপাট করা কোনো মানুষ যার নেতৃত্বে এই ঐতিহাসিক লুটপাট হয়েছে, কোনো একদিন এই লুটপাটটা স্টাডি হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে। মাফিয়া স্টেট বানিয়ে কীভাবে স্টেটকে শেষ করা হয়েছে, তিনি লুটপাটের বক্তব্য দিচ্ছেন। এবং খুব ইন্টারেস্টিংলি তিনি ডক্টর ইউনূসও নাকি চুরি করতে গেছেন, লুট করতে গেছেন গণভবনে। আমি জানি না আওয়ামী লীগের লোকজন কতটা শিশুতোষ, মানে প্রথম একবার নাকি লোকজন গিয়ে ওটাকে ছাত্র জনতা লুট করেছে, পরে শেষ হওয়ার পর যা বাকি আছে সেটা লুট করার জন্য ডক্টর ইউনূস গেছেন। আমরা ডক্টর ইউনূসকে যেতে দেখেছি, নিশ্চিতভাবেই দেখেছি, এবং তিনি আসলে এটাকে যে একটা জাদুঘর হবে জুলাই অভ্যুত্থানের, সেটার কী হবে না হবে সেই পরিকল্পনা করতে গেছেন। কিন্তু ডক্টর ইউনূস গেছেন লুট করতে, এবং সেই কথা শুনে তার সভায় উপস্থিত লোকজন হই হই করে ওঠেন, উৎসাহ দেন। এই হলো আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগ আবার ফেরত আসতে চাইছে। যাই হোক, ফাইন, আমি আগেও বলেছি আওয়ামী লীগের শেখ হাসিনার এ ধরনের ফোন কল আরও আসুক, আসতে থাকুক, এগুলো আমাদেরকে হেল্প করে। মানুষ কত নীচ, কত নিষ্ঠুর, কত বর্বর, প্রতিটা ফোন কল আমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দেয়। ন্যূনতম কোনো দুঃখবোধ, ন্যূনতম কোনো অপরাধবোধ নেই। সুতরাং কেউ যদি বলেন আগে কি ভালো ছিলাম বা আগেই ভালো ছিলাম, মানে কারো বলার টেন্ডেন্সি আছে, এবং ইন মোস্ট অফ দ্য কেসেস দোজ পিপল আর পেইড, অথবা তারা আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ পেয়েছিল আগে, কোনো না কোনো একটা তো বটেই। যাই হোক, আগে ভালো ছিলাম কি না, এই নারী যতবার আমাদের সামনে আসবেন, কথা বলবেন, তার চেহারা দেখাবেন, তত আমাদের জন্য সেই জিনিসটা কমব্যাট করা সহজ হবে। কিন্তু আজকের ভিডিও যেটা সবচেয়ে জরুরি আমি মনে করি,
সরকারের এই ব্যাপারে কথা বলা দরকারও আছে। এটা নিয়ে বন্ধ হবে তা না, কিন্তু আমি প্রায় বলছি যে শেখ হাসিনা ওখানে আছেন এবং যা যা করছেন এটা ভারত সরকারের উপরে পাল্টা চাপ দেওয়ার জন্য কাজ করবে। সুতরাং সরকার এই কাজটা করবে এই উদ্দেশ্যে না যে এটার পর শেখ হাসিনার এসব বক্তব্য বন্ধ হবে। আমি বলছি বক্তব্যগুলো চালু থাকায় কোনো ক্ষতি নাই, বরং লাভই আছে। কিন্তু সরকারের অবস্থান তার জায়গা থেকে এটা হতে পারে। ডক্টর ইউনূস ইনফ্যাক্ট রিপিটেডলি এটা বলেছেন। ইনফ্যাক্ট গতদিন আমি আল জাজিরার সাথে সাক্ষাৎকারেও দেখেছি যে তিনি ওখানে ফর দ্য টাইম বিং আছেন, ইটস ওকে, তাকে চাওয়া হবে যখন তার কনভিকশন হবে। কিন্তু সেখানে বসে তিনি যা যা করছেন, তিনি দেশের ভেতরে যেসব আদেশ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, দেশে যা যা করতে বলছেন, যেমন এখানেও তিনি প্রবাস থেকে কী কী করা যাবে সেটার ইনস্ট্রাকশন দিচ্ছেন, কীভাবে বিদেশি রাজনীতিবিদ পার্লামেন্টারিয়ানদের সাথে খাতির টাতির করা যায়, করতে হবে করে কীভাবে কী করতে হবে। মানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শেখ হাসিনা যিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কত কথা। অবশ্য ভারত তো বিদেশ না, ওটা বাপ কিংবা ওটা প্রভু, তাই দিল্লি আছে, আমরা আছি, ভারতকে তারা ম্যানেজ করে ফেলেছেন, ওটা দিয়ে আমেরিকাকে ম্যানেজ করে, ওটাই সমস্যা নেই। ভারত অবশ্য দেশ বিদেশ না, ভারত যেহেতু বাপ তাই ওটা আলাদা হিসাব। কিন্তু এত বিদেশের বিরুদ্ধে কথা সেই শেখ হাসিনার মুখে মজাই লাগে। ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ইউরোপে যারা আছো তোমরা ইউরোপের রাজনীতিবিদ এবং পার্লামেন্টারিয়ানদের সাথে খাতির করো, সো দ্যাট এই যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উনি উদাহরণ দিচ্ছেন, মত প্রকাশের স্বাধীনতার অভাব হচ্ছে, এসব কথাবার্তা বলছেন। কতজনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই শেখ হাসিনাকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রিডেটার বলে, মানে শিকারী, সাংবাদিকদের জন্য প্রিডেটার হিসেবে এনলিস্ট করেছিলেন ইতিহাসে দুজন নারী, আরেকজন আমি ভুল না করলে ক্যারি ল্যাম, হংকংয়ের যিনি প্রশাসক ছিলেন, তাকে ইনক্লুড করেছিল সেই লিস্টে। এবং এরপর থেকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সাইটে ভিপিএন ছাড়া আর কোনোদিন ঢোকা যায়নি। সেই শেখ হাসিনা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, ভালোই লাগে শুনতে, এর চেয়ে বড় কৌতুক হতে পারে না। যাই হোক, সরকারের যেটা উচিত এই জিনিসগুলো ডকুমেন্ট করে এবং এই ভিডিও শুরুতে যেটা আছে প্রয়োজনে টেকনোলজিক্যালি এগুলোকে চেক করানো, যেগুলো এআই জেনারেটেড কিনা। যদি এআই জেনারেটেড না হয় এই ডকুমেন্ট দিয়ে, এটা এআই জেনারেটেড না কিন্তু এটা পরীক্ষা করিয়ে ডকুমেন্ট সহ ভারতের হাতে তুলে দেওয়া উচিত। তোমার দেশের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা এবং অস্থিরতা তৈরির চেষ্টা করছে শেখ হাসিনা। এতে ভারত কি কিছু করবে না, কারণ এগুলো ভারতের পরিকল্পনা। এগুলো ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার সাথে পরিকল্পনা করে, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার সাথে পরিকল্পনা করেই এগুলো করছেন। ভারতও চায় অস্থিতিশীলতা হোক, কিন্তু আমরা যখন এই কথাগুলো রিপিটেডলি তাদের কাছে পৌঁছে দিতে পারবো, আমরা চাপ তৈরি করতে পারবো, আমরা ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো ক্যাম্পেইন করতে পারবো উইথ দ্য ডকুমেন্টস। আবারও বলছি, বললেই হবে না, এই ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, বিভিন্ন দূতাবাসে পৌঁছে দেওয়া, শেখ হাসিনা কি করছে। এই জিনিসগুলো অন্তত আমাদের কূটনৈতিক অবস্থানগুলোকে স্ট্রঙ্গার করতে সাহায্য করবে। সরকার যাতে এগুলো গাফিলতি না করে, হেলাফেলা না করে, আমরা এই সরকারের পাল্টা ন্যারেটিভ তৈরি, পাল্টা প্রোপাগ্যান্ডা তৈরি উইথ দ্য ডকুমেন্টস, ফ্যাক্টের ওপর আমাদের সমস্যার কিছু নাই, কারণ সত্য আমাদের পক্ষে আছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো দুর্বলতা দেখাচ্ছি এবং আমার মনে হয় সরকারের এই দুর্বলতাগুলো খুব দ্রুত কাটিয়ে ওঠা উচিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।